আজকের ব্লগটা কালী পুজো স্পেশাল ব্লগ। তাই আজকের ভিডিওটা শুরুর সময় ভাবলাম যে এইরকম একটা ভিডিও ক্লিপ দিয়ে শুরু করলে কেমন হয়। তোমাদেরকে আগে থেকেই বলি, এটা হলো রাকেশের গতকালের প্রোগ্রামের কিছু ক্লিপ। তোমরা দেখো, একেবারে আঁতকে উঠবে ভয়। এখানে অষ্টকালী আর সেই সাথে প্রচুর নররাক্ষস রাক্ষসী, রাক্ষসী না সরি, এরা সব দেবী সখী ইত্যাদি ইত্যাদি। মানে মেকআপের লেভেল, ও মাই গড, এটা কে? মানে এরাও কিন্তু প্রত্যেকে এনার মতনই সুন্দরী, মানে সরি সুন্দর, কিন্তু আজকে এখন অন্যরকম লাগছে, ভয়াল ভয়ঙ্কর। এই জিপটা কোথা থেকে নেওয়া? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোদনামচা। শুভ দীপাবলি জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি অনেক দেরি করে। আজকে সকাল থেকে বাড়িতে ধুমধুমার বেঁধে গেছিলো ঝনকের সাথে। আসল ব্যাপারটা কি বলতো, ওর না স্কুল খুললেই পরীক্ষা। আমি জানি খুব চাপ দেওয়া এখন এইটুকু বাচ্চাকে উচিত না, কিন্তু কালকে ওর সন্ধ্যেবেলা পড়তে যাওয়ার কথা ছিল। কালকে সন্ধ্যেবেলা আমার পিসি এসেছিলো, পিসির নাতনি এসেছিলো, ওর বয়সী, ওর থেকে একটু বড়, ওর বয়সী বললে ভুল হবে, ওর থেকে বড়। সে এমন খেলা পড়তে গেল না, স্কুলটা খুললেই পরীক্ষা। এবার পরীক্ষার সময় যদি কিছুই না পারে তাহলে কি করে হবে? প্রথম পরীক্ষা জীবনের, অবশ্য হাফিয়ালি পরীক্ষা দিয়েছে, কিন্তু জীবনের প্রথম ফাইনাল পরীক্ষা দিতে যাবে। যদি একটু না পড়ে, আমি বললাম যে ও দিদিভাই এসেছিল ওপরে খেলতে, আমি বললাম যে আগে একটু পড়ে নাও তারপরে খেলা করবে। সে কিছুতেই পড়বে না, চিৎকার কান্না, আর এত গলার ওপর প্রেশার দেয়, যখন ও রেগে যায় এত গলার ওপর প্রেশার দেয়। আমি বলেছি ওকে যে গলায় কখনো এরকম চিৎকার করবে না, প্রেশার দেবে না, নাহলে গানের গলা একদম খারাপ হয়ে যাবে, আর কিন্তু কোনোদিনও গান করতে পারবে না। কিন্তু ও কিছুতে আমার কথাটা শোনে না। সেই নিয়ে সকালবেলা একদম ধুমধুমার হলো। আর ওর তো কোনো একটা বাজে হ্যাবিট আছে যে একটু কাঁদলো ব্যাস হড়হড় করে বমি করে দিল। সকালবেলা আমি 0.5 ঘন্টা ধরে ওকে খাইয়েছি, 0.5 ঘন্টা, কিছুতে খেতে চাইছিল না। সেই খাবারটা পুরো ঢেলে দিল। ঢেলে দেওয়ার পরে এখন ওকে বসিয়েছি, বুঝিয়ে বাজিয়ে রাকেশ বোঝালো, পড়তে বসিয়েছি ঠিকই, কিন্তু একভাবে এই যে করে যাচ্ছে বসে বসে। কতক্ষণে কান্না থামবে জানি না, এখন একটু পড়াবো। আর রাকেশ তার মধ্যে ওর জন্য একটা গিফট নিয়ে হাজির। ওকে ভোলানোর জন্য সারাদিন যে ওকে কত গিফট দিতে হয় আমাদেরকে, তোমরা ভাবতে পারবে না। এবার সব কিছু একটা লিমিটের মধ্যে রাখা উচিত। আমি বললাম আগে পড়াশোনা করবে তারপরে গিফট পাবে। মানে এই জিনিসটা না ঠিক হচ্ছে না, আমি জানি। ওর দিদা ওকে প্রত্যেক দিন নতুন নতুন গিফট দিচ্ছে। জন্মদিন যেহেতু ওর সাথে কাটাতে পারেনি, সে ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু অতিরিক্ত জিদ বেড়ে গেলে না বাচ্চাদের একদম সেটা পরে ট্যাকেল করা যায় না। মানে এখন তো ছোটো, এখন তাও পারছি, এরপরে যখন বড় হয়ে জিদটা বেড়ে যাবে তখন সেটা আমাদের আয়ত্তের বাইরে চলে যাবে। তাই জন্য আমি চেষ্টা করছি ওর এই জিদটা কমানোর। একটু ভুলিয়ে ভালিয়ে এখন একটু পড়তে বসিয়েছি, আগে পড়ে নেবে তারপরে বাবার থেকে গিফট। চলো অনেক কথা বললাম, এবার দিনটাকে শুরু করি। দেখা যাক ওকে পড়তে নিয়ে বসাতে পারি কিনা। আস্তে আস্তে দিনটাকে শুরু করি। আজকে কালী পুজো, সারাটা দিন সবাই খুব ভালো কাটে। দেখা যাক আমি কেমন কাটাই। সকাল থেকে তো বাড়িতে একটা ধুমধুমার দিয়ে শুরু হলো। চলো শুরু করি ব্লগটা। পড়তে বসতে তো কোনোভাবেই চাইছিল না, আমি চেষ্টা করলাম, সাকসেসফুল হলাম। অনেকক্ষণই আজকে পড়িয়েছি। নিজের বাচ্চাকে নিজেই পড়ালে ব্যাপারটা বেশ স্যাটিসফাইং লাগে। তবে আমি ঝনককে না পড়িয়ে যিনি ঝনককে পড়ান, মানে যেই দিদার কাছে ঝনক পড়ে, উনিও কিন্তু দারুণ পড়ান। সকালের খাবারটা যেহেতু পুরোটাই ঢেলে দিয়েছে, তাই জন্য এদিকে আপেল কেটে নিয়ে বসেছি। এক হাতে বলছি আপেল খেতে, আর এক হাতে লেখাচ্ছি। লেখানো হয়ে যাওয়ার পরে এবার রাইমস পড়াচ্ছি। স্কুলটা খুললেই ওদের ওরাল পরীক্ষা, তখন তো রাইমস ধরবে একেবারে অ্যাকশন করে করে। ওই জন্যই একদম ভালো মতো প্র্যাকটিস করাচ্ছি। পড়া হয়ে গেছে, এইবারে যাচ্ছেন উনি বাবার কাছে। মাথা খারাপ করে দিয়েছে। রেকর্ডিংয়ের ঘরে চলো, রেকর্ডিংয়ের ঘরে চলো। গিফট পেতে আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি, আর ঝনক তো ছোট, ও তো ভালোবাসবেই। রাকেশ যে গিফটটা এনেছে, এটা নেওয়ার জন্য এতক্ষণ ধরে পাগল করেছে আমাকে। এইবারে পাওয়ার পর কি মজাটাই না পেয়েছে দেখবে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। রাকেশের তো প্রচণ্ড চাপ, এখনও রেকর্ডিংয়ের কাজ শেষ হয়নি। রেকর্ডিং শেষ হয়ে গেছে, এডিটিংয়ের কাজ শেষ হয়নি, কিন্তু গানের ব্যাপারে ও এতটাই সিনসিয়ার। ঝনকের গানের ব্যাপারের কথা বলছি। গতকাল রবিবার ছিল, গান করাননি গানের স্যার, আজকে করাবেন বলেছিলেন। এখন বাজে 11টা না 11:30 বাজে। রাকেশ আমাকে বলছে ঝনককে তাদের রেডি করিয়ে দাও, আমি একটু গানটা করিয়ে আনি। এই চাপের মধ্যেও রাকেশ ঝনককে গানটা করিয়ে আনবে। তো ও গান যদি করাতে চায় করিয়ে আনো, আমি এদিকে ফলগুলো কেটে নিই তাড়াতাড়ি করে, যাতে ঝনক এলেই খেতে পারে ফলের রসটা। আজকে তো সকালবেলা এমনি খাওয়ার বমি করেছে, তারপরে একটা আপেল খাওয়ানোর চেষ্টা করলাম, মোটামুটি পুরোটাই খেয়েছি, একটু খায়নি। এখন রাকেশ ওকে নিয়ে যাবে গানের ক্লাসে, বললো রেকর্ডিংয়ের কাজ এখনও বাকি আছে, এসে আবার বাকিটা করবে, আর ঝনক গান করে আসবে তারপরে স্নান করবে। আমি ততক্ষণে ফলগুলো ফটাফট কেটে ফেলি।
যখন দেখছি 12টা বাজতে চললো তাও রাকেশের ওঠার নাম নেই, আমি তাড়াতাড়ি করে ঝনককে স্নানটা করিয়ে দিলাম আর ফলটা কেটে রসটাও করে দিলাম। এইবারে উনি একেবারে রেডি হয়ে গেছেন গান করতে যাওয়ার জন্য। গান করতে যাবে কি তার আগেও খেলনা নিয়ে মেতে আছে। মাকে হাই করো। হাই। এবার বাই করো। বাই। বাহ, হাই বাই। হাই বাই হাই বাই। তুই সব কিছু গান করতে হয়? হাই বাই হাই বাই হাই বাই হাই বাই। হাই বাই করতে গিয়ে পড়বি। হাই বাই হাই বাই। রাকেশ ঝনককে নিয়ে গানের ক্লাসে চলে যাক, আর আমি তোমাদের সাথে শেয়ার করি ওইদিকে আমাদের বাড়িতে পুজোর তোড়জোড় কত দূর এগোলো। তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, এই পুজোটা যদিও আমাদের বাড়িতে হয় এটা কিন্তু পাড়ার পুজো, আর আমাদের বাড়িতে যেহেতু অনেক জায়গা আছে ওই জন্যই পুজোটা আমাদের বাড়িতে হয়। আর মা যেহেতু দীক্ষা নিয়েছে প্রত্যেক বছর এই ভোগ রান্নার দায়িত্ব পড়ে মায়ের ওপর, আর পাড়ার অন্যান্য কাকিমারা মাকে হেল্প করে যথেষ্ট পরিমাণে। তখন সবে রান্না বসেছে, এদিকে পায়েস হয়েছে আর বাকি ওইদিকে তরকারি আর চাটনি বসেছে। আর দেখো না কাকিমারা কিন্তু মাকে সমানে হেল্প করে যাচ্ছে। পাড়ার মহিলারা রান্নার দায়িত্বে থাকে, মানে ভোগ রান্নার দায়িত্বে, আর পাড়ার ছেলেরা ঠাকুর গোছানোর দায়িত্বে থাকে। এবার দেখাই ঠাকুরের জায়গাটা। তার আগে একটা কথা তোমাদেরকে বলতে তো ভুলেই গেছি, আমার বাবা কিন্তু ভোগ বাদে যে রান্না হয়, মানে আমাদের পাড়ার সবাই মিলে আমরা হই হই করে খাওয়া দাওয়া করি, সেই রান্নাটা বাবাই করে থাকে। বাবা এইসব করতে খুব ভালোবাসে আর দারুণ করেও। এই দেখো ঠাকুর একেবারে সুন্দরভাবে সেজে উঠেছে, এক্ষুনি পুজো শুরু হবে। বাকিটুকু না হয় সন্ধেবেলা গিয়েই তোমাদের সাথে শেয়ার করব। এতক্ষণ বাপের বাড়ির ওইখানকার তোড়জোড় দেখাচ্ছিলাম, আবার ফিরে এলাম শ্বশুর বাড়িতে। আমাদের পাড়ার ঠাকুর আনতে যাচ্ছে, বক্স বাজিয়ে ভ্যান টোটো ভরে সবাই হই হই করে। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া সারতে সারতে কটা পেয়েছে জানো? 4টে, প্রায় 4টে বাজে এখন, মানে 4টে থেকে একটু কম। কি হয়েছে ব্যাপারটা এবার তোমাদেরকে বলি। ঝনক তো গেছিল রাকেশের সাথে গানের ক্লাসে। গানের ক্লাস থেকে ফেরার সময় সে চুল কাটতে ঢুকেছিল। আসলে রাকেশের মধ্যে ঝনককে নাকি একেবারে বন মানুষের মতো লাগছে। তোমরা হয়তো অনেকেই এখন জিজ্ঞেস করবে যে অমাবস্যার মধ্যে চুলটা কাটালে কেন? অমাবস্যার মধ্যে চুলটা কাটেনি, কিন্তু 3টের সময় অমাবস্যা লেগেছে, ঝনক তার আগেই চুল কেটেছে, 1:30টার সময় গেছিলো চুল কাটতে। চুলটা কাটাটা খুবই দরকার ছিল, কেননা ও এত প্রবলেমটা ফেস করছিল। ও তো ছোট, বলতে পারে না, সমানে ও তো চুলটা সেভাবে সরাতে পারে না, মানে আমি শিখিয়ে দিয়েছি এরকম করে হাত দিয়ে সরাতে, কিন্তু সেভাবে সরাতে পারে না। সামনের চুলটা বড় হয়ে গিয়ে এত প্রবলেম হচ্ছিল, চোখে বারবার ঢুকছিল, চোখ ডলছিল। তাই জন্য রাকেশ একদিকে চুলটা কাটিয়ে এনে ভালোই করেছে। আমরা যতটাই মানে দুর্বল হয়ে পড়ি এইসব ব্যাপারগুলোতে, যে অমাবস্যা চুল কাটা যাবে না, শ্যাম্পু করা যাবে না, যে প্রবলেমটা হচ্ছে তার থেকে তো কুসংস্কারটা পড়ে। তাই জন্য আমি অনেকবার বারণ করেছিলাম রাকেশকে যে অমাবস্যা পড়ে যাবে, কালী পুজোর দিন চুলটা কাটাবে। রাকেশই আমাকে বললো, আমার থেকে তুমি বেশি বোঝো না, প্রথম কথা অমাবস্যা পড়ছে না, দ্বিতীয় কথা কালী পুজোর দিন তো কী হয়েছে, অমাবস্যা তো লাগেনি। তারপর মাকেও ফোন করলাম, মা প্রথমে না করছিল, তারপর বললো ঠিক আছে যদি অসুবিধা হয় কাটিয়ে আনতে। ঝনক তো চুল কেটে এসেছে, তোমাদেরকে সেই ভিডিওগুলোও শেয়ার করবো চুল কাটার পর কেমন লাগছে। কিন্তু আমি একটা জিনিস ভেবে অবাক হচ্ছি, আগের ঝনক আর এখনের ঝনকে আকাশ পাতাল পার্থক্য। তোমরা গিয়ে সেই ভিডিওগুলো দেখো। প্রভিন্স ইউনিসেক্স পার্লারে ঝনক আজকে চুল কাটাতে এসছে। ঠিক আছে, তুমি এদিকটা আসো, এদিকটা আসো। তুমি কি কাঁদো আর ছোটবেলার মতো? কাঁদবে না তো? বড় হয়ে গেছে দেখো। আগে আমার ঝনকবাবুকে চুল কাটানোর জন্য 5-6 জন লাগতো কম করে, তারপরে আবার কোলে নিয়ে বসতে হতো একজনকে। এই আমাদের হিরো মিস্টার শিবু দত্ত। রাকেশকে থ্যাঙ্কস জানাবো, কারণ রাকেশ আমাদের ঝনক বাবুকে নিয়ে, অর্থাৎ রাকেশের একমাত্র পুত্র আমাদের কুমার ঝনক ভট্টাচার্যকে নিয়ে এসেছে আমাদের লাউঞ্জে পরিষেবা নেওয়ার জন্য। তো রবিন্স ইউনিসেক্স বিউটি লাউঞ্জের পক্ষ থেকে রাকেশকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন জানাই, এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। থ্যাঙ্কস এ লট রাকেশ ফর বিং উইথ আস, থ্যাংক ইউ সো মাচ। রাকেশকে থ্যাঙ্কস জানানো পরে হবে, আগে থ্যাঙ্কস জানানোর দরকার ছিল ঝনককে, কেননা ঝনক এই ব্যাপারটাকে এত স্মুথ করে দিয়েছে। ও যদি বসে বসে চুল না কাটতো, সেই আগের মতো করতো, তাহলে এখানকার প্রত্যেকটা মানুষ একেবারে অধৈর্য হয়ে যেত। দেখো না গুড বয়ের মতো বসে বসে কি সুন্দর চুল কাটছে। আজ তোমাদের সাথে এটা শেয়ার করছি অন্য একটা কারণে। কি কারণ শুনবে? চুল তো ভালো মতো কেটেছে এর আগের বারও, কিন্তু এবার একটা নতুন কাজ করে ফেলেছে, সেইটাই দেখাচ্ছি এবার তোমাদেরকে।
আশা করি বুঝতে পারছো ওর বায়নাটা কি ছিল। এর আগের বার যখন চুল কাটতে গেছিল সে কি বায়না ওখানে শ্যাম্পু করবে ও, তারপরে বাধ্য হয়ে এইবারে রাকেশ ওকে শ্যাম্পু করাতে বাধ্য হয়েছে। কেন বলো তো, আজকেও সেই রকমই বায়না শুরু করেছিল, একমাত্র সেই কারণেই চুল কাটার পরে ও শ্যাম্পু। আমাদের গোপন সূত্রে খবর এসছে যেখানে শিবুদা ম্যানেজার বলে অনেক সুন্দরী মহিলারা তারা এখানে সার্ভিস নিতে আসেন। একবার অন্তত শিবুদার সঙ্গে দেখা হবে এবং তারা একটা সেলফি নিতে পারবে তাদের স্বপ্নের সঞ্চালক এবং দ্য হ্যান্ডসাম গাইয়ের সাথে। না না, শিবুদা তো স্বীকার করে নিয়েছে, কারণ চুপ থাকাটা সম্মতির লক্ষণ। একদম। জনক বলো তোমার কেমন লাগলো? জনক বলো। হ্যাঁ ভালো। আচ্ছা, জনক সুন্দর একটা রিভিউ দিল আমাদের, আমরা সত্যি উই আর ভেরি হ্যাপি হ্যাভিং জনক ইজ হিয়ার। So Janok, okay, and do come again, and you are cordially and heartily welcome to the world of Robin's Unisex Beauty Lounge. ওই যে তখন তোমাদেরকে দেখালাম ঠাকুর আনতে যাচ্ছে হই হই করে পাড়াতে, এই যে ঠাকুর এসে গেছে। আর আমার পাড়ার কিন্তু সবাই খুব আনন্দ করতে ভালোবাসে, আর আনন্দের প্রকাশ হলো এই নাচ। এই কাজটা কিন্তু আমার দ্বারা কোনো দিনও হয়নি, এই যে এটা মানে নাচা। এই যে আমাদের পাড়ার মা কালীর প্রতিমা, কি সুন্দর। আজ খাওয়া দাওয়া সেরে শুতে শুতে বেজে গেছিল 4টে। ঘুম থেকে উঠে দেখলাম রাকেশ তখনও রেকর্ডিংয়ের কাজ করে যাচ্ছে। অবশ্য মাঝখানে একবার পাড়ার মন্দিরে গেছিল, ওখান থেকে এসে আবার বসেছে কাজে। আমি তখন ফটাফট উঠে বাতিগুলো জ্বালিয়ে দিলাম, এক্ষুনি তো বেরোবো, বাড়ি যাবো না। সন্ধ্যে 7:30 বেজে গেছে, আমরা এতক্ষণে রেডি হয়েছি। আসলে রাকেশের রেকর্ডিংয়ের এতই চাপ ছিল, 7টার সময় শেষ করেছে, তারপর রেডি হতে হতে টাইম লেগেছে। মোমবাতি দিলাম সারা বাড়িতে, সেটাতে কিছুটা টাইম লেগেছে। এবার যাব কালী পুজোতে, মানে আমার বাড়ির কালী পুজোতে। এই দেখো চারিদিক কেমন সেজে উঠেছে, গান চলছে, একেবারে দারুণ ব্যাপার। ঝনক কোথায়? ঝনক তো চুল কাটার পর ঝনককে কেউ দেখেনি। ঝনক কই? এই যে ঝনক চুল, এ বাবা এটা কাচ চশমা পরেছিস? হ্যাঁ, মা তো জানে না এটা আমি তোমাকে কিনে দিয়েছি পোকার হাত থেকে বাঁচতে। দারুণ করেছো, দারুণ লাগছে ঝনক কি চশমাটা পরে। তোমরাও জানিও সবাই কেমন লাগছে। আর ঝনকের আজকে আউটফিটটা দেখে নাও, চুল কাটার পর ঝনককে কেমন লাগছে? হ্যান্ডসাম লাগছে, হ্যান্ডসাম। চলো চলো এবার ওখানে গিয়ে সবার সাথে দেখা করাবো। আমি নামার আগেই দেখছি বাবা আর ছেলেতে রেডি একেবারে বাইকে উঠে। রাস্তায় বেরিয়ে দেখলাম সত্যি এটা আলোর উৎসব, আলোয় আলোয় চারিদিকে একেবারে ভরে উঠেছে। দীপাবলির এই কটা দিন চারিদিকের সমস্ত অন্ধকার যেন এক নিমেষেই ঘুচে যায়। জায়গায় জায়গায় হচ্ছে মা কালীর আরাধনা, আর প্রত্যেক বাড়িতে দেখছি মোমবাতিতে মোমবাতিতে সেজে উঠেছে। এই আলো দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। এসে দেখলাম পুজো হয়ে গেছে, সবাই বসে আছে আমাদের জন্য ওয়েট করে। আর ঝনক শ্যামা পোকার হাত থেকে বাঁচার জন্য ওই চশমাটা পরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। আর ছোট্ট পুতুল দুটো এসে হাজির, কি সুন্দর করে সেজেছে দেখছো, দুটো করে ঝুঁটি বেঁধেছে, আর দুজন সেম সেম জামা। আমরাও জানো ছোটবেলায় এরকম সেম জামা পরতাম, আর সবাই আমাদের দিকে তাকাতো। আমাদের ছোট্ট ঢাকি এসে উপস্থিত, এখন তো ঢাকটা ওরই। জানো না চুলগুলো চোখের মধ্যে পড়ছে, চুলগুলো বড় হয়ে গেছে, তাই জন্য কেটেছো? হ্যাঁ। ও আচ্ছা। ঝনকের দিয়া আমাকে বলছিল কেন আজকে চুলটা কাটাতে গেলি, তার উত্তর তো ওই দিয়ে দিল, তোমাদেরকে শোনালামই। এই বেরি, ঝনক দাদা কই? পুজোর দিনে 3 জনে একসাথে হয়েছে, অনেক দিন 3 জন একসাথে হয় না। একটু আগে ঝনককে বলছিল বাজি ফাটায় পাজিরা, আর এখন নিজে সেই পাজিটা হতে চলেছে। বাজি ফাটায় পাজিরা যেটা কথাটা, সেই কথাটা তোমার প্রচলিত কথা। আমরা আগের থেকেই প্ল্যান করে রেখেছিলাম আজকে ওখানে গিয়ে বাজি ফাটাবো। আমরা তো বাজি ফাটানোর অ্যারেঞ্জমেন্ট করছি, আর এদিকে বাচ্চাগুলোকে দেখো সুযোগ পেয়েই রাস্তার দিকে দিচ্ছে দৌড়। বয়সটা বেড়েছে তো কি হয়েছে, মনটা এখনো ছোটোর মতোই আছে। দেখো না, আগে মোমবাতি সেট করেই নিজেরাই লেগে পড়েছি বাজি ফাটাতে। এবারে ঝনকও এসে যোগ দিয়েছে আমার সাথে। দুজনে খুব টায়ার্ড হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে নিয়েছে। আমাদের এই পুজোতে আর যাই হোক ঢাকির কিন্তু অভাব নেই। এই যে শ্বশুর আর জামাই মিলে বাজাচ্ছে। আর এবারে ঝনকের পালা। চেরি আর বেরি তো খুবই ছোট, ওদের আর ভালো লাগছিল না, কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তাই বাধ্য হয়ে
ওদেরকে নিয়ে রুম বাড়ি ফিরে গেল। আর এদিকে ঝনককে আমি বসিয়েছি, ওর আজকে বায়না ও আজকে খিচুড়িই খাবে। আমার বাবা হলো অলরাউন্ডার, রান্নাও করেছে নিজে, আর এবার পরিবেশনের সময়ও এসেছে। একেবারে ফিট ফাট ড্রেস পরে পরিবেশন করছে। আর আজকে মজার ব্যাপার কি হয়েছে জানো? আমি আর বাবা আজ ম্যাচিং। কেমন হচ্ছে? দারুণ, বাবা করেছে না? ভোগের খিচুড়ি মা, আর এই রান্নাগুলো বাবা। ভোগেরটা বেশি ভালো হয়েছে। আজকের মেনুতে হচ্ছে খিচুড়ির সাথে এটা হচ্ছে ভোগের পাঁচ ভাজা আর পাঁচ মিশালি তরকারি, বাঁধাকপি, আলুর দম। এখনও আরও কিছু আছে নিশ্চয়ই, চাটনি, পায়েস বা। এবারে আমি কাছ থেকে দেখাই খিচুড়ি, বাঁধাকপির তরকারি, আলুর দম, তার সাথে 5 তরকারিও পেয়েছিলাম। ওটা যদিও ঠাকুরের প্রসাদই ছিল। আর এই যে চাটনি, পায়েস, পাঁপড়, আর মিষ্টিগুলো না আমি খাইনি, ছিল 2 রকম মিষ্টি। এবারে দেখো বাবা আর ছেলের যুগলবন্দি। আমার মতে এটাই হলো আজকের সারা দিনের মেন অ্যাট্রাকশন। তোমাদেরকে তো তখনই বললাম আমাদের এই পুজোতে ঢাকির অভাব নেই, কিন্তু সব কিছু মিটে যাওয়ার পর ঝনকের বায়না কিছুতেই বাড়ি যাবে না। কিন্তু এখন তো বাড়ি যেতেই হবে, শুরু হয়ে গেছে টানাটানি। বাবা বাড়ি কি যাবে, রাস্তায় দেখা হলো আঙ্কেলের সাথে, আঙ্কেলের স্কুটিতে উঠে চললো পাড়ার পুজোতে। আর এই যে ঝনকের সুমন আঙ্কেল, রাকেশের খুব ভালো বন্ধু সুমনদা। 10:30টার মধ্যে বাড়ি এসে গেছি। রাকেশ আসার পরে আবার এত এনার্জি, আবার এখানে কালী মন্দির আছে সেখানেই গেছে, ঝনকও গেছে, আমি বাড়ি চলে এসেছি। আর এনার্জি দেখে হচ্ছে না, এক জায়গা থেকে আসার পর না আরেক জায়গায় যেতে ইচ্ছে করে না। এবার ফ্রেশ হবো, তারপরে আস্তে আস্তে একটু বিশ্রাম নেবো।